ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে ইতিহাস দ্বিতীয় পত্র ক্লাসের নবম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। নবম অধ্যায়ের বিগত দিন ক্লাসে আমি দুইটা আলোচনা করেছিলাম নবম অধ্যায়েরই। তো নবম অধ্যায়ের আজকে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসের শিরোনাম যথারীতি যা থাকবে সেটাই বর্ণবাদ বিরোধী আন্দোলন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের আগের ক্লাসগুলোতে আমি বর্ণবাদের সংজ্ঞা, বর্ণবাদের স্বরূপ, বর্ণবাদের ধারণা, যুগে যুগে বিভিন্ন অঞ্চলে বর্ণবাদ কেন্দ্রিক যে ধরনের আন্দোলন বা বিক্ষোভ, সহিংসতা, নির্মমতা এসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে ক্লাসের মধ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলনে যে আন্দোলনের মাধ্যমে বর্ণবাদটাকে একটা অপরাধ কিংবা বেআইনি কর্মকাণ্ড বা নির্মম একটা আচার বলি বা প্রথা বলি, সেই প্রথাকে লোপ করার জন্য কিংবা সেই প্রথাকে উঠিয়ে দেওয়ার জন্য বা বর্ণবাদকে নিষিদ্ধ করার জন্য যে ধরনের যে স্মরণীয় ব্যক্তিরা ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন তাদের জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, বর্ণবাদ বিরোধী আন্দোলন আমাদের ইতিহাসের গতানুগতিক অন্যান্য সেক্টর থেকে এটি একটু আলাদা। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা ভিন্ন আলোচনা এবং ভিন্ন একটা আমেজ আছে আলোচনার মধ্যে দিয়ে। নবম অধ্যায়ের এখানে স্মরণীয় কিছু ব্যক্তি আলোচনা করব। তার মধ্যে আজকে দুজন ব্যক্তির ব্যক্তিত্ব আলোচনা করা হবে যারা বর্ণবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যারা তাদের এই অবদানের জন্য কিংবা আন্দোলনের জন্য তারা স্মরণীয় আছেন। তাদের এক নাম হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম তোমাদের পরীক্ষাতে আসে। মহাত্মা গান্ধীর আসল নাম বা প্রকৃত নাম কি? মহাত্মা গান্ধীর প্রকৃত নাম বা আসল নাম হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। আবারও বলতেছি, মহাত্মা গান্ধীর আসল নাম বা প্রকৃত নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা কিন্তু একটা উপাধি, যে উপাধিটা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, বর্ণবাদ বিরোধী আন্দোলন যে সমস্ত স্মরণীয় ব্যক্তিত্বের কারণে বা যাদের অবদানের কারণে বর্ণবাদ বিরোধী আন্দোলন একটা গুরুত্বপূর্ণ রূপ পায় কিংবা একটা গুরুত্বপূর্ণ গতি লাভ করে, তার মধ্যে মহাত্মা গান্ধীর অবদান একবারে অবসরণীয়। এই ব্যক্তির জন্মস্থান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা ইন্ডিয়াতে। এই ব্যক্তি জন্মগ্রহণ করেন বা মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন 1869 সালের 2রা অক্টোবর মুম্বাই রেসিডেন্সির কাথিয়াবাড়ের পোরবন্দর অঞ্চলে। তার বাবা ছিলেন পোরবন্দরের একজন দেওয়ান। তার মাতার নাম ছিল পুতলিবাই। বৈষ্ণব পরিবারের তিনি সন্তান। মাত্র 13 বছর বয়সে 14 বছরের কন্যা অর্থাৎ কস্তুরবা বায়ের সাথে মহাত্মা গান্ধীর বিয়ে হয়। প্রথা অনুযায়ী সেটা বাল্যবিবাহ অদৃষ্ট মনে হলো, সেটা প্রথা অনুযায়ী একটি বিয়ে ছিলেন। বিয়ের পরে প্রথম থেকেই জ্ঞানের প্রতি বা জ্ঞান অর্জনের প্রতি মহাত্মা গান্ধীর ছোটোবেলা থেকে অনেক বেশি আগ্রহ ছিল। এই কারণেই তিনি মাত্র ওই অঞ্চলে মাধ্যমিক পাস করার পরে তিনি ব্যারিস্টারি করার জন্য তিনি বিলেতে গমন করতে ইচ্ছুক হন। কিন্তু তার পরিবার একবারেই রক্ষণশীল হওয়ার কারণে তাকে বিলেতে প্রেরণ করার জন্য তারা আপত্তি প্রকাশ করে কিংবা অনেক সময় বিধিনিষেধ দেন। একমাত্র তার বড় ভাইয়ের সমর্থনে তিনি বিলেতে যেতে সক্ষম হন। বিলেতে যাওয়ার আগে তিনি তার মায়ের বা মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যেন তিনি কোনো সময় মদ কিংবা মাংস বা এই জাতীয় কোনো জিনিসে তিনি স্পর্শ করবেন না। যাই হোক, মহাত্মা গান্ধী বিলেতে গেলেন, সেখান থেকে ব্যারিস্টারি পড়াশোনা করলেন। ব্যারিস্টারি পড়াশোনা করার পরে তিনি যখন দেশে ফিরে আসলেন, তিনি ফিরে এসে দেখেন তার মা মারা গিয়েছেন। এমন অবস্থায় তিনি ফিরে এসে আইন চর্চা শুরু করলেও তিনি বাস্তবিক অর্থে প্রচণ্ড লাজুক প্রকৃতির লোক ছিলেন। লাজুক প্রকৃতির লোক থাকার কারণে তিনি এই আইন ব্যবসায় বা আইন পেশায় তিনি সেখানে কী করতে পারেননি, সফল হতে পারেননি। এর পরবর্তী অবস্থাতে তিনি ভারতীয় দাদা কোম্পানির একটা দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকাতে গমন করেন। দক্ষিণ আফ্রিকাতে গমন করে তিনি বর্ণবাদের যে একটা নির্মম রূপ, বর্ণবাদ কেন্দ্রিক যে একটা নির্মম আচার আচরণ বা অসহিষ্ণু আচার আচরণের তিনি সম্মুখীন হন গিয়ে দক্ষিণ আফ্রিকাতে। প্রথম শ্রেণীর টিকিট কাটার পরেও তাকে সেখানে বসতে দেওয়া হয়নি বা একজন শ্বেতাঙ্গ সিট না ছেড়ে দেওয়ার কারণে তাকে জোর করে সেই রেল থেকে নামিয়ে দেওয়া হয়। এ ধরনের অনেকগুলো ঘটনা তিনি সম্মুখীন হন। এছাড়া বিভিন্ন রেস্তোরাঁতে তিনি
তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি বর্ণবাদের কারণে। আর আরেকটা জিনিস, আমরা দক্ষিণ আফ্রিকাতে যখন রেল লাইন স্থাপন করা হয়, সেই সময় রেল লাইন স্থাপন করার সময় ভারতীয় এখান থেকে অনেক শ্রমিক সেখানে নিয়ে যাওয়া হয়। ভারতীয় শ্রমিকদের সেখানকার বা সেই অঞ্চলের লোকজনেরা কুলি বলে ডাকতো। মহাত্মা গান্ধীকেও তারা উপহাস করে কিংবা পরিহাস করে কুলি ব্যারিস্টার বলে ডাকতেন। যাই হোক, অনেকগুলো বেদনাদায়ক ঘটনা তিনি সম্মুখীন হন। অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সেখানকার অবস্থানরত ভারতীয় জনগণকে একত্রিত করে বর্ণবাদ যে একটা অপরাধ, সে অপরাধের বিরুদ্ধে তিনি আন্দোলন করতে কিংবা সেখানে জনমত সংগঠিত করতে, জনমতকে একত্রিত করতে তিনি সক্ষম হন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে এসে তিনি জনগণকে একত্রিত করেন, বিশেষ করে কৃষকদের, নির্যাতিত কৃষকদের তিনি একত্রিত করেন, অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিনি একত্রিত করেন। এছাড়া ব্রিটিশদের বিভিন্ন বৈষম্যমূলক আচার-আচরণ কিংবা নির্যাতনমূলক আচার-আচরণের বিরুদ্ধে তিনি ঐক্যবদ্ধ করেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বের কারণেই মূলত পরবর্তীতে তার মূল লক্ষ্যই ছিল ভারতের স্বরাজ প্রতিষ্ঠা করা এবং ভারতকে স্বাধীনতা, ভারতের অঞ্চল ভারতীয়রা শাসন করবে, এই ধরনের চিন্তাভাবনা তার মধ্যে ছিল। এই কারণে তিনি কী করতেন, তিনি যে কাজটা করতেন সেটা হলো ভারতীয়দের একত্রিত করতেন, তাদেরকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতেন। তার সফল নেতৃত্বের কারণে বলতে গেলে আমরা জানি 1916 সালের লখনৌ চুক্তি হয়, মানে এর পরবর্তী যে সময়টাতে আমরা জানি যে অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলন, এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব তিনি একসময় গ্রহণ করেন। তার যে নীতি ছিল সে অহিংস ও অসহযোগ আন্দোলন, এটা সর্বস্তরের মানুষদেরকে আকর্ষিত করে, বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে সফল করেন। তার এই যে মানে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা কিংবা তার অসহিংস কিংবা অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে মানুষের একটা নতুন গতি কিংবা নতুন একটা রূপ দান করে। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা জানি পরবর্তীতে অনেক ঘটনার প্রভাব একটা পর্যায়ে গিয়ে তিনি সবসময় অসাম্প্রদায়িক ভারতবর্ষ দেখতে সচেষ্ট ছিলেন। যাই হোক, আমরা জানি যে একটা পর্যায়ে 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তি হয়। ভারত পাকিস্তান বিভক্তি হওয়ার পরেও তিনি কী করলেন, মূলত বর্ণবাদ কেন্দ্রিক আন্দোলনের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী তিনি জনগণকে সংগঠিত করতে সক্ষম হন কিংবা জনগণকে একত্রিত করতে সক্ষম হন, কিন্তু পরবর্তীতে তার আন্দোলন শুধু বর্ণবাদকে ঘিরেই থেমেছিল এমনটা নয়। বিশেষ করে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে তিনি লিখিত সফলতা অর্জন করেছিলেন। আমরা জানি পরবর্তীতে যদি অসাম্প্রদায়িক ভারত গঠনের ক্ষেত্রে তিনি একটা বড় ভূমিকা রাখার চেষ্টা করেছিলেন। 47 সালে আমরা যখন দেখি ভারত পাকিস্তান বিভক্তি হয়ে যায়, ভারত পাকিস্তান বিভক্তি হওয়ার ফলে ভারতে পাকিস্তানে কিংবা উত্তরপ্রদেশে, পরবর্তীতে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং নোয়াখালীতে একটা সময় ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা দেখা দিলে গান্ধীজি একবারে মর্মাহত হন, ভীষণভাবে মর্মাহত হন। একটা পর্যায়ে আমরা দেখলাম যে গান্ধীজির অসহযোগ কিংবা অহিংস আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে সেই আন্দোলনটা উগ্র কিছু, বিশেষ করে আমরা হিন্দু নেতৃবৃন্দের কথা না বললে নয়, তাদের উগ্রতার কারণে তিনি যখন চারদিকে সহিংসতা ছড়িয়ে পড়াচ্ছে সেই সময় তিনি অত্যন্ত মর্মাহত এবং ভীষণভাবে কষ্ট পান। একটা পর্যায়ে তার অহিংস আন্দোলন কিছু লোকজন মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে আমরা জানি যে 1948 সালে সম্ভবত 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডস নামক এক আততায়ীর হাতে তিনি নিহত হন। এর মধ্য দিয়ে ভারতে যে অসাম্প্রদায়িক চেতনার একটা অসাম্প্রদায়িক চেতনার একটা স্বপ্ন, সেই স্বপ্নের ক্ষেত্রে একটা আমরা দেখি বড় ধরনের ছেদ পড়ে যায়। এর পরবর্তী যে আলোচনা আমরা দেখব যে প্রথমে যদি শুরু করলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনটা, কিন্তু পরবর্তীতে তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে অনেক অবদান রাখা অনেক সক্ষম হন। এরপর পরবর্তীতে যে ব্যক্তির আলোচনা আমরা করব সেই ব্যক্তির নাম হলেন মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র মূলত জন্মগ্রহণ করেন 1929 সালের 15 জানুয়ারি। 1929 সালে 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। এই ব্যক্তি ছোটোবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন। মাত্র 34 সালে তিনি যখন তার বাবার সাথে বার্লিনে একটা
সেই সময় ধর্মীয় সম্মেলন আসেন। সেই সময়ে তার আসলে প্রকৃত নাম ছিলেন মিখাইল কিং। তো আমরা জানি যে মধ্যযুগে একজন বিখ্যাত ধর্ম সংস্কারক ছিলেন, তার নাম হলো মার্টিন লুথার কিং। এই ব্যক্তির নাম অনুসারে নিজের নাম তিনি পরিবর্তন করে মার্টিন লুথার কিং জুনিয়র রাখেন। অত্যন্ত মেধাবী মার্টিন লুথার কিং জুনিয়র মাত্র 13 বছর বয়সে স্টার সানডে স্কুলে তিনি গমন করেন। সেখানে গিয়ে যীশু খ্রিস্টের যে শারীরিকভাবে পুনরুত্থানের কিংবা শারীরিক শক্তি পুনরায় লাভের যে নীতিটাকে তিনি অস্বীকার করেন কিংবা প্রশ্নবিদ্ধ করেন। এর পরবর্তী সময়টাতে আমরা জানি যে অত্যন্ত মেধার স্বাক্ষর রাখেন তার কর্মজীবনে। একটা পর্যায়ে তিনি নবম এবং দ্বাদশ শ্রেণী না পাঠ করে তিনি কলেজে গিয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেন। যাই হোক, তার ব্যক্তি জীবনে তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের অনেক ভূমিকা রেখেছিলেন। আমরা পরবর্তী আলোচনা করতে দেখব তিনি অনেক ভূমিকা রেখেছিলেন। 1955 সালে রোজা পার্কস নামক একজন মহিলাকে বর্ণবাদের অভিযোগে থানায় গ্রেপ্তার করা হয়। তিনি সেই সময় অসহযোগ আন্দোলনে ডাক দেন। তিনি মূলত মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যাই হোক, প্রভাবিত হয়েছিলেন, তিনি ভারতে এসেছিলেন, তার গান্ধীর সাথে দেখা করতে এসেছিলেন। তার আন্দোলনে প্রভাবিত হয়ে তিনি আন্দোলনটাকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন এবং তিনি পরবর্তীতে আফ্রিকান আমেরিকান নাগরিকদের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা বর্ণবাদী বৈষম্য সেটা দূরীকরণের জন্য তিনি এখান থেকে বড় অনুপ্রেরণা লাভ করেন। পরবর্তীতে তিনি প্লেবয় নামক একটি পত্রিকাতে তিনি সাক্ষাৎকারের সময় তিনি বলেন যে আমেরিকান কিংবা ইউরোপীয় যারা বর্ণবাদের কারণে কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তার কারণে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে $60 বিলিয়ন দেওয়ার জন্য তিনি দাবি জানান। এছাড়া তিনি বলেন শুধু কৃষ্ণাঙ্গদের জন্য বিশ্বের অন্যান্য যে অঞ্চলগুলোতে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আফ্রিকান আমেরিকান কিংবা অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের অন্যান্য জন্য অর্থটা ব্যয় করা হয়। পরবর্তীতে আমরা দেখব যে তার এই অসহিংস নীতি কিংবা প্রতিবাদী নীতির কারণে একটা পর্যায়ে গিয়ে তাকেও আততায়ীগুলিতে 68 সালে তাকেও আততায়ীগুলিতে নিহত হতে হয়। তার নিহতের মধ্য দিয়ে তিনি নিহত হলে তার যে চেতনা, যে বর্ণবাদী যে রূপ, সেটা কিন্তু আমরা অনেকে জানি। তিনি তার একটা বিখ্যাত 17 মিনিটের ভাষণের মধ্যে বিখ্যাত রূপ ছিল আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে কিংবা আমার একটা চিন্তা চেতনা আছে, যে এটা মানে সম্প্রদায় মুক্ত কিংবা বর্ণবাদ মুক্ত চিন্তা ভাবনা, এই চিন্তা চেতনা, এই বিখ্যাত তার উক্তিটাই মূলত আমরা জানি যে পরবর্তীতে আমরা কিছুদিন আগে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, তিনি এই উক্তিটাকে ধারণ করেছিলেন কিংবা বিখ্যাত উক্তি হিসেবে তার পরিচিত ছিল, আমরা জানি। যাই হোক, তার বর্ণবাদ বিরোধী চিন্তাভাবনা আমাদের বর্ণবাদ বিরোধী আন্দোলনকে অনেকটা প্রভাবিত করে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডেসমন্ড টুডু সহ অন্যান্য যারা এই ক্ষেত্রে অবদান রেখেছিল তাদের বিষয়ে জীবনকর্ম নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে অবশ্যই প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন সম্ভাবনা থাকবে। সব ভালো থাকবা। আল্লাহ হাফেজ।